হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের এটা মাইনর 2 পেপার, এবং তোমরা যারা সাধারণ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা মাইনর 1 পেপার। এবারে তোমরা প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি? শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে দেখে নাও। ভাববাদী দর্শনের বিকল্প মতবাদ হিসাবে প্রকৃতিবাদের উৎপত্তি। প্রকৃতিবাদ সুস্পষ্ট রূপে প্রকাশ করে যে শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষা দেন কেবলমাত্র এটুকু চিন্তা করা যথার্থ নয়, বরং যা সঠিকভাবে বলা উচিত তা হলো শিক্ষার্থী নিজস্ব স্বাভাবিক ইচ্ছা, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী শিক্ষালাভ করে থাকে। এই মতবাদ জীবন ও শিক্ষার পরিধিতে সকল প্রকার কৃত্রিম প্রতিবন্ধকতা ও বাহ্য নিয়ন্ত্রণের স্থান নেই বলে প্রচার করা হয়েছে। সুতরাং এক কথায় বলা যায়, প্রকৃতিবাদ হলো শিক্ষার্থীর ইচ্ছাশক্তির স্বাভাবিক প্রকাশ, যা এই দৃশ্যমান জগৎকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে দেখো, প্রকৃতিবাদের মূলনীতি। প্রকৃতিবাদী দার্শনিকগণ প্রকৃতিকে বিশ্বাস করে থাকেন। প্রকৃতিবাদ অনুযায়ী যে সমস্ত মূল নীতি বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলি হলো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃতি হলো সর্বোত্তম বন্ধন। এটা বান্ধন হবে না, বন্ধন। প্রকৃতিবাদ অনুযায়ী প্রকৃতি হলো সর্বোত্তম বাস্তব বিষয়, অর্থাৎ প্রকৃতি থেকে সকল কিছুর সৃষ্টি হয় এবং সব শেষে আবার তা প্রকৃতিতে ফিরে যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দৃশ্যমান জগৎ হলো সত্য। প্রকৃতিবাদ অনুযায়ী দৃশ্যমান জগৎ হলো সত্য, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু প্রত্যক্ষ করা যায় তার বাস্তব অস্তিত্ব রয়েছে। তাই প্রকৃতবাদ অনুযায়ী দৃশ্যমান জগৎ মন একমাত্র সত্য। পরের পয়েন্ট হচ্ছে সুনির্দিষ্ট নিয়মকানুন। প্রকৃতিবাদ অনুযায়ী প্রকৃতির সব ঘটনা সুনির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ প্রকৃতির সকল বিষয় একটি সুনির্দিষ্ট নিয়মকানুন দ্বারা পরিচালিত হয়ে থাকে, আর মানুষ এই প্রকৃতির অংশ। তাই মানুষের জীবনের সমস্ত বিষয় প্রাকৃতিক নিয়ম ও রীতিনীতির দ্বারা নিয়ন্ত্রক। এটা লিখবে, রীতিনীতির দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে দেখো, সমাজ জীবন কৃত্রিম ও বাস্তবহীন। প্রকৃতিবাদ অনুযায়ী সমাজ জীবনের সব কিছু কৃত্রিম ও বাস্তবতাহীন প্রকৃতির। তাই প্রকৃতিবাদী দার্শনিকগণ শিশুকে মুক্ত প্রকৃতির মধ্যে শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন। নেক্সট আছে দেখো, আত্মা বলতে কিছু নেই। দেখো, প্রকৃতিবাদী দার্শনিকগণ ভাববাদের মতো আত্মার অস্তিত্বকে স্বীকার করেন না। তাই তারা বলেছেন মন বা আত্মার জোনের অস্তিত্ব নেই। এটা জোনটা কাটবে, আত্মার অস্তিত্ব নেই। এই জন্য প্রকৃতিবাদী দার্শনিকগণ ঐশ্বরিক মূল্যবোধের ধারণাকে বিশ্বাস করে না, অর্থাৎ প্রকৃতিবাদ অনুযায়ী ব্যক্তি নিজে তার পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে মূল্যবোধ গড়ে তোলে সেটাই হলো আদর্শ ও শাশ্বত। পরের পয়েন্ট হচ্ছে জ্ঞান হলো যথার্থ শক্তি। প্রকৃতিবাদীগণ বিশ্বজগতের সব কিছু বিজ্ঞানভিত্তিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তাই বলা যায় বিজ্ঞানের জ্ঞান হলো যথার্থ শক্তি। পরের পয়েন্ট হচ্ছে দেখো, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের গুরুত্ব বা ভূমিকা, যেটা মেন পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে প্রকৃতিবাদ ও শিক্ষার লক্ষ্য। সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রকৃতিবাদী দার্শনিকরা আত্মপ্রকাশের সহায়তাকে শিক্ষার অন্যতম লক্ষ্য হিসাবে বিবেচনা করেছেন। শিশুর সহজাত প্রবৃত্তিগুলির উন্নতিকরণ, ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, শিশুকে সমসুযোগের পথে অগ্রসর করা, এই সবই হলো প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য। এই প্রসঙ্গে রুসো বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে স্বীয় স্বভাব ধর্ম অনুসারে শিশুর আত্মবিকাশ। পরের পয়েন্ট হচ্ছে দেখো, পাঠ্যক্রম রচনায় প্রকৃতিবাদীরা পাঠ্যক্রমে
কোনো নির্দিষ্ট বিষয়ের অন্তর্ভুক্ত পছন্দ করেন না। তারা পাঠ্যক্রম স্থির করতে বলেন শিশুর প্রকৃতি ও চাহিদা অনুসারে। প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃতির কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা বলে থাকেন প্রকৃতিবাদীরা। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় যেমন কৃষিবিজ্ঞান, প্রাকৃতিক পরিচয়, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং এছাড়াও আত্মপ্রকাশের সাথে যুক্ত বিভিন্ন বিষয় যেমন ভাষা, গণিত, ইতিহাস, অবসর, বিনোদন ইত্যাদি বিষয়গুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে বলেন প্রকৃতিবাদীরা। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা পদ্ধতি ও প্রকৃতিবাদ। গ্রন্থকেন্দ্রিক বক্তৃতা পদ্ধতির পরিবর্তে প্রকৃতিবাদীরা প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের শিক্ষার উপরে অধিক গুরুত্ব আরোপ করেছেন। কর্মের মাধ্যমে শিক্ষা হলো প্রকৃতিবাদী শিক্ষার মূল কথা। প্রকৃতিবাদীরা পুস্তক নির্ভর শিক্ষা পদ্ধতিকে বাতিল করে দিয়ে গুরুত্ব আরোপ করেছেন অভিজ্ঞতা ভিত্তিক ও কর্মকেন্দ্রিক শিক্ষার ওপরে। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষক ও প্রকৃতিবাদ। সেখানে কি বলা হচ্ছে দেখো, শিক্ষায় শিক্ষকের স্থান নিরূপণ করার জন্য প্রকৃতিবাদ শিক্ষাকে নেপথ্য পরিচালক হিসাবে চিহ্নিত করেছেন। শিক্ষক শিক্ষার্থীর স্বাভাবিক আগ্রহ ও স্বাভাবিক বিকাশের উপর ভিত্তি করে উপযুক্ত পটভূমি ও পরিবেশ গঠন করবেন। অধ্যাপক রস এই প্রসঙ্গে বলেছেন, শিক্ষক নিজ বক্তব্য পরিবেশনের অপেক্ষায় শিক্ষার্থীর অভিজ্ঞতাকেই অধিকতর গুরুত্ব প্রদান করবে। আর পরের পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট যেটা আছে দেখো, বিদ্যালয় সংগঠন ও প্রকৃতিবাদ। সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রকৃতিবাদের মতে শিক্ষা কেন্দ্র হবে মুক্ত, উদার, অবাধ, প্রাণময় ও কর্মচঞ্চল। এখানে শৃঙ্খলাহীন পরিবেশে শিশুর অবাধ স্বাধীনতা, সৃজনশীলতার বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কঠোরতা বর্জন ও মুক্ত শৃঙ্খলার ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। পরিশেষে বলা যায় যে শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদীরা সর্বাপেক্ষা গুরুত্ব প্রদান করেছে শিক্ষার্থীকে। শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম, শিক্ষক, বিদ্যালয় সংগঠন প্রভৃতি সব কিছুতেই প্রকৃতিবাদ নিয়ে এসেছে শিশু মনস্তত্ত্বের স্বাভাবিক বিকাশের ধারা। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, প্রয়োগবাদ বলতে কি বোঝো, এর মূল নীতি লেখো আর শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব। প্রথমেই দেখে নাও প্রয়োগবাদ, যেটাকে বলা হচ্ছে প্র্যাগমেটিজম। প্র্যাগমেটিজমটা কি আগে দেখো, গ্রিক শব্দ প্র্যাগমেটিক্স থেকে প্র্যাগমেটিজম শব্দটির উৎপত্তি হয়েছে। প্র্যাগমেটিজম শব্দের অর্থ হলো কর্মঠ ও সক্ষম। সাধারণ অর্থে বলা যায় প্রয়োজনভিত্তিক বিষয়। প্রয়োগবাদীরা বাস্তব জগতের অধিবাসী, সাধারণ আধ্যাত্মিক জগতের সাথে তাদের সম্পর্ক নেই। তারা মনে করেন যে যার উপযোগিতা আছে, অর্থাৎ ইউটিলিটি, এটা হবে যার ইউটিলিটি আছে তাই ভালো, যা ভালো তার উপযোগিতা আছে, কার্যকর যা তাহাই সত্য, যা সত্য তাহাই কার্যকর। এখানে বলা হচ্ছে ইউটিলিটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ ইউটিলিটি। ডিউই এর মতে মূল্যবোধ হলো মেঘের মতো অস্থায়ী, সত্য নিয়ত প্রতিষ্ঠিত হচ্ছে। তারপরে দেখো প্রয়োগবাদের সূত্র বা মূল নীতিগুলো দেখে নাও। প্রথমত বলা হচ্ছে জীবনের কোনো পূর্ব নির্দিষ্ট বা স্থায়ী মান বা মূল্যবোধ নেই যা সর্বকালের জন্য প্রযোজ্য। আজ যা সত্য কাল তা মিথ্যা বলে প্রমাণিত হতে পারে, আর আমার কাছে যা সত্য অন্যের কাছে তা সত্য বলে মনে নাও হতে পারে। পরের পয়েন্ট দেখো, দ্বিতীয়ত পরের পয়েন্টগুলো আলোচনা করব এবং সম্পূর্ণ নোটসটাও আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাসের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো। নম্বরটা দেখে নেবে 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের পয়েন্টগুলো দেখে নাও। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, মানুষই হলো সত্যের স্রষ্টা, শাশ্বত ও পরিবর্তনীয়। সত্য বলতে কিছু নেই, চির শাশ্বত সত্য শিব ও সুন্দরের ধারণা সম্পূর্ণ অবাস্তব। পরীক্ষা নিরীক্ষা, সমস্যা সমাধানের ভিতর দিয়েই ব্যক্তি তার নিজস্ব সত্যে পৌঁছায়।
তৃতীয়ত, উপযোগিতা হলো মূল বিচার্য বিষয়। যে কাজের উপযোগিতা আছে, যা পরিমাণে শুভ, তাহাই কেবল গ্রহণযোগ্য। লক এর মতে আমাদের সব কিছু জানার দরকার নেই, যা আমাদের আচার আচরণের সাথে জড়িত তা জানলেই হবে। চতুর্থ কি বলা হচ্ছে দেখো, পরিবেশের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের ব্যক্তিত্ব গঠিত হয়। পরিবেশের সাথে অভিযোজন করার চেষ্টার মাধ্যমে ব্যক্তিত্বের বৃদ্ধি ঘটে। মানুষ নিষ্ক্রিয়ভাবে পরিবেশের প্রভাবকে মেনে নেয় না, প্রয়োজন বোধে তাকে পরিবর্তন করতেও তারা সক্ষম। পঞ্চমত হচ্ছে প্রয়োগবাদীরা গণতন্ত্রে বিশ্বাসী। তারা মনে করেন ব্যক্তিত্বের বিকাশে সামাজিক পরিবেশেই শুধু সম্ভব, ব্যক্তির উন্নতিতে সমাজের উন্নতি। নেক্সট বলা হচ্ছে দেখো শিক্ষার ওপর প্রয়োগবাদের প্রভাব। এখানে শিক্ষার ওপর প্রয়োগবাদের প্রভাবে কি বলা হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষার লক্ষ্য। প্রয়োগবাদীরা মনে করেন লক্ষ্যের কোনো শেষ নেই, লক্ষ্যের সৃষ্টি চির নবীন। প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষার কোনো পূর্ব নির্দিষ্ট লক্ষ্যের কথা বলেন না। শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার আলোকে নিজেদের লক্ষ্যে পৌঁছাবে। তারপর দেখো, শিক্ষার পরিস্থিতি এমন হবে যাতে তারা নিজেরাই নিত্য নতুন মূল্যবোধের সৃষ্টি করতে পারে। শিক্ষার লক্ষ্য হবে দৈহিক, নৈতিক, বহুদিক মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার লক্ষ্য হবে শিশুকে পরিবেশের সাথে অভিযোজনে সমর্থ করা। অভিজ্ঞতার আলোকে সে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখবে। শিক্ষা শিশুকে সমস্যার সমাধান করতে শেখাবে এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে। তারপরে বলা হচ্ছে দেখো পাঠ্যক্রম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রম। প্রয়োগবাদীদের মতে কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রমের প্রয়োজন নেই। পাঠ্যক্রমে সাহিত্য, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিভক্ত করার প্রয়োজন নেই। পাঠ্যক্রম হবে একটি অভগ্ন একক। শিশুর আগ্রহ ও সমাজের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রস্তুত হবে। প্রয়োজন মতো তাকে পরিবর্তন করেও নিতে হবে। পাঠ্যক্রম হবে পরিবর্তনশীল, নমনীয়। প্রাথমিক পর্যায়ে পড়া, লেখা, গণিত, প্রকৃতি পাঠ, অঙ্কন, হাতের কাজ এবং পরবর্তী পর্যায়ে ভাষা, সমাজবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, গণিত, স্বাস্থ্য, কৃষি এবং মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান প্রভৃতি থাকবে। এবার হচ্ছে দেখো শিক্ষা পদ্ধতি। প্রয়োগবাদীদের মতে শিক্ষার পদ্ধতি হবে কর্মকেন্দ্রিক। কাজের মাধ্যমেই শিশুরা শিখবে, সক্রিয়তার মধ্যে দিয়েই তারা নতুন জ্ঞান আহরণ করবে। এই জন্য তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। সমস্যা সমাধানের ভিতর দিয়ে তারা নতুন নতুন আবিষ্কার করবে। আধুনিক শিক্ষার সমস্যা সমাধান পদ্ধতি অথবা প্রজেক্ট পদ্ধতি প্রয়োগবাদীদের একটি বিশেষ অবদান। শিক্ষার্থীরা বিদ্যালয়ে কেবল নিষ্ক্রিয় শ্রোতা হিসাবে শিক্ষকের ভাষণ শুনবেন না, তারা খেলবে, জিনিস তৈরি করবে, যন্ত্রপাতি ব্যবহার করবে, প্রাকৃতিক সংস্পর্শে আসবে। জীবনযাপনের ভেতর দিয়ে তারা জীবনকে বুঝবে। পরের পয়েন্ট হচ্ছে শৃঙ্খলা। শিশুকে তার সকল কাজের স্বাধীনতা দিতে হবে। স্বতঃস্ফূর্তভাবে কাজের মধ্যে দিয়ে তার শৃঙ্খলাবোধ আসবে। কোনো রকম কৃত্রিম শৃঙ্খলা শিশুর ওপর বাইরে থেকে আরোপ করা ঠিক হবে না। শৃঙ্খলা রক্ষার জন্য শাস্তি অথবা পুরস্কার দেওয়ার প্রয়োজন নেই। যৌথ কাজের মধ্যে দিয়ে সহিষ্ণুতা, আত্মসংযম, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, কর্মের উদ্যম ইত্যাদি গুণ জন্মাবে এবং এর দ্বারা শিশুর চরিত্র গঠিত হবে। গণতান্ত্রিক জীবনযাত্রার মধ্যে দিয়ে শিশুর নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে। তাকে মৌখিক নীতিশিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে দেখো শিক্ষকের কর্তব্য। শিক্ষকের কর্তব্য হবে শিশুর জন্য আদর্শ শিক্ষার পরিবেশ রচনা করা। শিক্ষক তার স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ না করে তার আগ্রহ, চাহিদা, সামর্থ্য অনুযায়ী তাকে কাজ করার সুযোগ দেবেন। প্রয়োজন মতো তাকে সাহায্য ও পরামর্শ দিলেই চলবে। শিক্ষক শিশুকে কাজের মধ্যে দিয়ে সমস্যা সমাধানে উৎসাহিত করবেন। কেবল জানার থেকে হাতে কলমে কাজ করার অধিকার সেও, তাই তাকে আবিষ্কারক এবং গবেষকের স্থানে বসিয়ে সমস্যা সমাধানে সাহায্য করবেন। কাজের পুনরাবৃত্তি নয়, যাতে নতুন কিছু সে সৃষ্টি করতে পারে সেই মনোভাব শিশুর মধ্যে সৃষ্টি করাই হবে শিক্ষকের প্রধান কাজ। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর।